এই শোন, তুই তোর প্যান্টের ভেতর যে ডার্ক চকলেটটা লুকিয়ে রেখেছিস আমি ওটা খাবো। আরে এসব তুমি কি বলছো আপু? আমি তো কোনো চকলেট নিয়ে আসিনি। তাহলে আমার কাছে চকলেট আসলো কোথা থেকে? দেখ, একদম বেশি কথা বলবি না। আমি তোকে যেটা বলেছি সেটা কর। আমি খুব ভালো করেই জানি তোর কাছে একটা ডার্ক চকলেট আছে, আর সেটা তুই তোর প্যান্টের ভেতর লুকিয়ে রেখেছিস। ওটা আমাকে খেতে দে, তা না হলে কিন্তু আমি সবাইকে বলে দিব। আমি বুঝতে পারছি না আপু, তুমি আমার নামে মিথ্যা দোষারোপ কেন করতে চাইছো? আমি তো বললাম আমার কাছে কোনো চকলেট নেই। তাছাড়া আজ আমি এখানে কোনো চকলেট নিয়ে আসিনি। আমার কাছে যদি চকলেট থাকে তাহলে আমি নিজের থেকেই তোমাকে দিয়ে দিতাম, তোমাকে আমার কাছে যাইতে হতো না। দেখ, আমি খুব ভালো করেই জানি তোর কাছে ডার্ক চকলেট আছে। তুই আমাকে ইচ্ছে করে দিচ্ছিস না। আমি তোর ওই চকলেটটা খেতে চাই। তুই এখানে চুপচাপ দাঁড়া, আমি তোর প্যান্ট চেক করে তারপর নিজেই খেয়ে নেব। আরে আজব তো, তুমি আমার প্যান্টের চেক কেন খুলতে যাবে? তাছাড়া আমি তো তোমাকে বলছি আমার প্যান্টের ভিতর কোনো চকলেট নেই। তারপরে তুমি কেন এরকম করছো আমার সঙ্গে? কেন তুমি আমার কথা বুঝতে চাইছো না? কিন্তু রিহা তার কোনো কথাই শুনল না। রুমের দরজাটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে সে রাজকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল। আরে আপু, ছি ছি, তুমি এটা কি করছো? তুমি আমার ওটাতে হাত দিচ্ছ কেন? আমার সুরসুরি লাগছে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। আমি কিন্তু বড় আম্মুর কাছে বলে দেব তুমি আমার ওটাতে হাত দিয়েছো। দেখ, একদম কথা বলবি না, চুপচাপ শুয়ে থাক। তোকে এতক্ষণ ধরে বলছিলাম আমাকে চকলেটটা একটু খেতে দে, কিন্তু তুই আমাকে চকলেটটা খেতে দিচ্ছিলি না। এখন দেখ আমি কি করে খাই। আরে আপু, তুমি তো আমার কাছে চকলেট চেয়েছিলে, কিন্তু এখানে তো কোনো চকলেট নেই। তুমি আমার ওটাতে এভাবে মুক্তি চাও কেন? প্লিজ এরকম করো না, আমার কেমন যেন লাগছে। প্লিজ আমাকে ছেড়ে দাও। বললাম না কোনো কথা বলবি না, চুপচাপ শুয়ে থাক। আমি আজ চকলেটটা ইচ্ছা মতো খাবো, তারপর তোকে এখান থেকে যেতে দিব। আর যদি তুই একটাও কথা বলিস তাহলে কিন্তু আমি ছোট আম্মুকে দিয়ে তোকে মার খাওয়াবো, মনে রাখিস। দারুণ টেস্ট। তুই একবার আমারটা চেটে দেখবি? তোমার আবার কি চেটে দেখবো আমি? দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবে না তুমি। আর যেটা করেছে খুব খারাপ করেছো। তুমি আমার ব্যক্তিগত জিনিসে হাত দিয়েছো। তোমাকে আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার অধিকার কিন্তু আমি কখনোই তোমাকে দেইনি। তুমি কেন করলে আমার সঙ্গে এরকম? ওই যে তোকে বলছিলাম তুই আমাকে বিয়ে কর, আমি তোকে কাছে পেতে চাই। তোকে আমার খুব ভালো লাগে আর তোর ওইটা আমার খুব পছন্দ। চলো না আমরা দুজন বিয়ে করে ফেলি। ছি ছি আপু, এসব তুমি কি বলছো? তুমি আমার বড় বোন, তাছাড়া আমি তোমার ছোট ভাই। আমাকে এসব কথা বলতে কি তোমার একটু লজ্জা করে না? নাকি তুমি কেন এরকম বলো তো? দেখ রাজ, তোকে শেষবারের মতো বলছি, একদম আমার কাছে ভালো মানুষ আসতে না। আমি ভালো মানুষদের একদমই পছন্দ করি না। আমি আমার মতোই থাকতে পছন্দ করি। তোকে আমার খুব ভালো লাগে, তোকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করে। প্লিজ তুই আমার জামাই হয়ে যা না। আমি আজ বড় আম্মুকে সব বলে দেব। তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলো নিজের ছোট ভাইকে। এসব উল্টাপাল্টা কথা বলতে তোমার একটু কি লজ্জা করে না? তুমি কেমন বেহায়া মেয়ে মানুষ, আমি সেটাই বুঝতে পারছি না। এই কথা বলতে বলতে নিজের ড্রেস ঠিক করে রাজ কোনো রকমই ওই রুম থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে রিহা রুমে বসে বসে মনে মনে ভাবতে থাকে রাজকে সে কি করে নিজের করে পাবে। এদিকে রাজ রিহার রুম থেকে বের হতে রিহার আম্মুর সঙ্গে দেখা হয়ে যায়। আর তখনই রাজ কান্না করতে করতে রিহার আম্মুকে বলে, বড় আম্মু, তোমার মেয়ে খুব বাজে। আজ তোমার মেয়ে আমার সঙ্গে খুব খারাপ একটা কাজ করেছে। আমার ওটাতে হাত, ও আমাকে বলে আমি নাকি ওখানে ওর জন্য ডার্ক চকলেট লুকিয়ে রেখেছি, আর তার জন্য সে এরকম করছে। আরে রাজ, এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? নিজের বোনের সম্পর্কে এরকম বাজে কথা বলতে তোর একটু রুচিতে বাজছে না? ছি ছি, তোকে কত ভালো ছেলে মনে করতাম, আর তুই কিনা তলে তলে এই মতলব নিয়ে ঘুরিস। আমার মেয়ের নামে খারাপ কথা বলছিস। বড় আম্মু, তুমি আমায় ভুল বুঝেছ। আমি কোনো মিথ্যা কথা বলছি না, যা সত্য তাই বলছি। তোমার মেয়ে সত্যি আমার সঙ্গে এগুলো করেছে। চুপ কর বেয়াদব মার্কা ছেলে। তোকে এতদিন শুধু বোকা বলতাম, এখন তো দেখছি তুই বোকা না, বোকা সেজে ঘুরে বেড়াতে। আর আজ সুযোগ পেয়ে আমার মেয়ের নামে এত বড় মিথ্যা কথা বলছিস।
আল্লাহ জানে জীবনে আমি কত বড় পাপ করেছিলাম, যার জন্য আমাকে এই দিন দেখতে হচ্ছে। ছি 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 ছি, তুই এইসব কথা কি করে বলছিস? বড় আম্মু, তুমি আমার কথা বিশ্বাস করো। তুমি আমায় ভুল বুঝতেছো। আমি যা বলছি একদম সত্য কথা বলছি। আমি কোনো মিথ্যা কথা বলছি না। তাছাড়া আপনার নামে আমি কেন মিথ্যা কথা বলতে যাব? সে তো আমার নিজের বোন হয়, তাই না? হ্যাঁ, একদমই তাই। আমি এতদিন তোকে নিজের সন্তানের মতো মনে করতাম, কিন্তু তুই আজ যেটা করেছিস একদম খারাপ করে ফেলেছিস। তুই আমার মেয়ের নামে মিথ্যা কথা বলছিস। দুনিয়াতে আর কোনো মিথ্যা কথা খুঁজে পেলি না, আজ তুই আমার মেয়ের নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস, আর আমাকে তাই বিশ্বাস করতে হবে? আজ তোর বাবা আসুক বাড়িতে, আমি তোর বাবার কাছে বিচার দেব। আমি আর আমার মেয়েকে নিয়ে তোদের সঙ্গে এই বাড়িতে থাকবো না। এতদিন ধরে তো শুধু তোর মা আমার মেয়েটার পেছনে লেগে থাকতো, এখন দেখছি তোকেও সব কিছু শিখিয়ে দিয়েছে। যাই হোক, কোনো চিন্তা করিস না, আমি আমার মেয়েকে নিয়ে তোদের সঙ্গে আর এক বাড়িতে থাকবো না। এই বলেই মিসেস রাহেলা বেগম মানে আমাদের গল্পের নায়িকার আম্মু ওখান থেকে চলে গেলেন। আসলে ভিউয়ার্স, আমার মনে হয় আপনারা মূল ঘটনাটা বুঝতে পারছেন না। তো চলুন আমি আপনাদেরকে মূল ঘটনাটা বুঝিয়ে বলি। রিহার আব্বু আর রাজের আম্মু আপন দুই ভাই। তাদের বাবা মা বেঁচে নেই। ছোটবেলা থেকেই দুই ভাই অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছেন। নিজেদের পরিশ্রমের টাকায় বিশাল একটা কোম্পানির মালিক হয়েছেন। তারপর বিয়ে শাদী করে দুজনেই সংসার করছেন। বড় ভাই রাশিদুল ইসলামের মেয়ে রিহা আর ছোট ভাই রোহান ইসলামের ছেলে রাজ। সুখের সংবাদ, তাদের কিন্তু দুই জায়ের মধ্যে সেরকম কোনো বনিবনা নেই। তারা বাইরে একরকম মিল, আর তারা দুই যা কোনোভাবেই সহ্য করতে পারে না তারা নিজেদের মতো আলাদা আলাদা থাকবে। কিন্তু তাদের দুই ভাইয়ের জন্য সেটা আর হয়ে ওঠে না, কারণ তাদের বাবা মা মারা যাওয়ার আগে তাদের বলে গিয়েছিল তারা দুই ভাই যেন কখনোই আলাদা না হয়। তবে আজ কি হবে সেটা তো বলা যাচ্ছে না। তো ভিউয়ার্স, চলুন আজকের ঘটনা জানার জন্য আমাদের মূল গল্পে ফিরে যাওয়া উচিত। এদিকে সেদিন রাত 8টা বাজবে না বাজতেই রিহার আব্বু বাড়িতে আসবে। রিহার আম্মু রিহার আব্বুকে বলতে লাগলো, দেখো, এখন আর আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে যা কিছুই বলো না কেন, তাতে কোনো কাজ হবে না। আমি আর এই বাড়িতে থাকবো না। এতদিন তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ আমার সঙ্গে শত্রুতা করেছে, আর এখন তোমার ভাইয়ের ছেলেও সতর্কতা করা শুরু করে দিয়েছে। আমার মেয়ের নামে যা না তাই বলে যাচ্ছে। আমি এসব আর সহ্য করতে পারছি না। আমি এখানে আর থাকবো না। তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও, তাহলে তুমি আমাকে নিয়ে আলাদা সংসার করবে। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে তো একদিন আমি স্পষ্ট করে বলে দিয়েছি, আমি তোমাকে নিয়ে কখনোই আলাদা সংসার করতে পারবো না। আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল যেন আমি আমার ছোট ভাইকে আমার সন্তানের মতো স্নেহ করে ভালোবেসে আমার কাছে রাখি। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন আমি তার দেখাশোনা করি। আর এখন কিনা তোমার জন্য আমি আমার ভাইকে ছেড়ে চলে যাব? এটা আমি কখনোই পারবো না। তাছাড়া বিয়ের আগেই তোমাকে আমি বলেছিলাম আমি আমার ভাইকে ছাড়া কখনোই থাকবো না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও আমি তোমার সঙ্গে আর সংসার করছি না। কারণ যে বাড়িতে আমার সঙ্গে শত্রুতা করা হবে, বেশ ভালো কথা, কিন্তু তাই বলে আমার মেয়ের সঙ্গে শত্রুতা করা হবে, এটা তো আমি কোনোভাবেই সহ্য করব না। তাই আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাব। তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছ? যাও, সে তো বেশ ভালো কথা, কিন্তু তুমি আমার মেয়েকে কেন নিয়ে যাবে? আমার মেয়ে আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে, কারণ আমার জীবনের দুইটা অংশ। প্রথম অংশ হলো আমার ভাই আর তার ফ্যামিলি, আর দ্বিতীয় অংশ হলো আমার মেয়ে। আমার মেয়েকে আমি কোনোভাবেই তোমার সঙ্গে নিয়ে যেতে দেব না। তাছাড়া তুমি বললেই তো আর মেয়ে তোমার সঙ্গে চলে যাবে না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার মেয়ে নিজেই তোমাকে বলবে যে সে তোমার সঙ্গে এই বাড়িতে থাকবে না, সে আমার সঙ্গে থাকবে এবং আলাদা বাড়িতে থাকবে। তখন দেখি তুমি কি করতে পারো। এই কথা বলেই রিহার আম্মু রিহাকে রাখতে লাগলো। আর রিহা তার আম্মুর ডাক শুনে ড্রয়িং রুমে চলে আসে। দেখতে পারে ড্রয়িং রুমে ছোটখাটো একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর ঠিক তখনই রাজের আব্বু অফিস থেকে আসে। বাড়িতেই চিৎকার আর শুনে রাজের আব্বু আর তার বড় ভাইকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে? বাড়িটা তো চিৎকার চেঁচামেচি কেন? মেয়ে যদি নিজের থেকে বলে যে
মেয়ে যদি নিজের থেকে বলে যে সে তোমার সঙ্গে চলে যাবে তাহলেই যেতে পারবে। জানি না ভাই, আমাদের এই বউ দুইটা কি শুরু করে দিয়েছে, আমাদের দুই ভাইকে একসঙ্গে থাকতে দিচ্ছে না ওরা। কেন এরকম করছে, ওরা কি ভেবেছে? ওরা এরকম করলেই আমরা দুই ভাই আলাদা হয়ে যাব? কখনোই না। সে নাকি রিহাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। আমিও স্পষ্ট বলে দিয়েছি, রিহা যদি ওর সঙ্গে যেতে চায় তাহলে ওই রিহাকে নিয়ে যেতে পারবেন, নয়তো ওর যেখানে ইচ্ছা ওখানে চলে যাক। দেখো ভাইয়া, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। ভাবি তোমায় বিয়ে করা বউ, তার কথা মেনে চলা তোমার কর্তব্য। তাই আমি বলবো তুমি তোমার বউকে নিয়ে আলাদা সংসার করো, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি বলো তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব আমার বউ বাচ্চা নিয়ে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে পরের বাড়ির মেয়ের জন্য আমি আমার ভাইকে ছেড়ে দেব? আমি কখনোই এরকম কিছুই করব না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোদের সঙ্গেই থাকবো। আমি ততদিন তোকে আমার বুকেই আগলে রাখবো। আমি বেঁচে থাকতে কোনোদিনও তোকে এটা বুঝতে দেব না যে তুই একা। কিন্তু ভাইয়া, তারপরে আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি ভাবির সঙ্গে এমনটা করতে পারো না। সে তোমার বিয়ে করা বউ। প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে স্বাধীনতা পেতে চায়, নিজেদের মতো করে বাঁচতে চায়। তুমি তোমার ভাইয়ের দায়িত্ব পালন করতে গিয়ে স্বামীর দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে পারো না। তুমি ভাবির সঙ্গে কথা বলো এবং সবটা মিটিয়ে নাও। আর কোনো কিছুই সম্ভব নয়। এতদিন তোমাদের জন্য আমার সংসারে যথেষ্ট অশান্তি হয়েছে। আমি চাই না আর তোমাদের জন্য আমার সংসারে কোনো অশান্তি হোক। এতদিন শুধু তুমি আর তোমার বউ আমাদের সঙ্গে ঝামেলা করেছো, আর এখন তোমার ছেলেটাও এটাতে যুক্ত হয়েছে। তোমার ছেলেটাও আমার মেয়ের নামে যা ইচ্ছে তাই বলেছে। এসব আমি আর সহ্য করব না। কেন ভাবি, আমার ছেলে আবার কি করলো? আমার ছেলেকে তো আমি যতদূর জানি সে প্রয়োজনের বেশি কারোর সঙ্গে কথাই বলে না। তাহলে আমার ছেলে আবার কি ঝামেলা করলো? দেখো, আমি খুব ভালো করেই জানি এটা তোমাদের জামাই বউয়ের চক্রান্ত। তোমরা ইচ্ছে করে তোমার ছেলেকে নিয়ে এগুলো শিখিয়ে দিয়েছো, তাই আর সাধু সাজতে এসো না। দেখো ভাবি, আমাদের সেরকম কোনোদিনই ছিল না, আর কোনোদিন হবেও না। তাছাড়া আমার বউকে আমি খুব ভালো করেই চিনি। সে তোমাকে নিজের বোনের মতো দেখে, কিন্তু তুমি তাকে সহ্য করতে পারো না। তাই তুমি ইচ্ছে করে ওর নামে উল্টোপাল্টা কথা বলো। যদিও এ ব্যাপারে আমি কোনোদিন তোমাকে কিছু বলিনি, আমি বারবার আমার বউকে শাসন করে গেছি। কিন্তু আর তুমি আমার ছেলেকে নিয়ে কথা বলছো। আচ্ছা, কি হয়েছে খুলে বলো তো শুনি। তারপর যদি আমার মনে হয় যে আমার ছেলের ভুল, তাহলে আমি নিজে এ বাড়ি ছেড়ে চলে যাব। ও তাই নাকি? আচ্ছা, তাহলে তো খুব ভালো হলো। তাহলে তুমি নিজেই তোমার ছেলেকে জিজ্ঞাসা করো ও কি বলেছিল আমার কাছে আমার মেয়ের নামে। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো। রাজ, এই রাজ, কই তুমি? একবার ড্রয়িং রুমে আসো। রাজ তখন নিজের রুমে বসে বসে মোবাইলে ভিডিও গেম খেলছিল। তার বাবার গলার আওয়াজ শুনতে পেয়ে সে মোবাইলটা রেখে ধরে ড্রয়িং রুমে চলে আসে, আর ড্রয়িং রুমে এসে দেখে বাড়ির সবাই সেখানে উপস্থিত। সে অনেকটা অবাক হয়ে তার আব্বুকে বলে, আসসালামু আলাইকুম আব্বু, কি হয়েছে? তুমি এভাবে আমাকে ডাকছো কেন? তাছাড়া তোমরা সবাই এখানে এভাবে রাগান্বিত হয়ে বসে আছো কেন? ওয়ালাইকুম আসসালাম। এখানে সব কিছু তোমাকে নিয়ে হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে একটা সত্য কথা বলো তো, বাড়িতে কি হয়েছে? তুমি তোমার রিহা আপুর নামে বড় আম্মুর কাছে কি বিচার দিয়েছো? আব্বু, আসলে যা হয়েছে আমি তাই বলেছি, আমি কোনো মিথ্যা কথা বলিনি। তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো। বাবা, আমি সেটাই তোমাকে জিজ্ঞেস করেছি, কি হয়েছে? তুমি সবটা সত্য ঘটনা আমাদের সামনে খুলে বলো। অতঃপর রাজ সবার সামনে সব সত্য খুলে বলল। এদিকে রিহার আম্মু তো তেলে বেগুনে জ্বলে উঠল। তার মেয়ে কোনোভাবেই এই কাজ করতেই পারে না। কিন্তু রিহার আব্বু সুস্থ এবং স্বাভাবিক মাথায় রিহাকে প্রশ্ন করে, রিয়া, আমি কারোর কোনো কথাই শুনবো না। আমি তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। তুমি সত্যি করে বলো কি হয়েছে এখানে। আমি আশা করি তুমি আমার কাছে কোনো মিথ্যা কথা বলবে না। আব্বু, রাজ যা বলছে একদম সব সত্য কথা। আসলে রাজকে আমি পছন্দ করি, কিন্তু সে আমার থেকে বয়সে ছোট আর একটু বোকা বোকা টাইপের। তাছাড়া সে আমাকে একটুও পাত্তা দেয় না। আমি রাজকে বিয়ে করতে চাই। কথাটা বলা মাত্রই রিহার আব্বু রিহার দুই গালে ঠাস ঠাস করে ব্যাস কয়েকটা চর বসিয়ে দেয়। বলতেই লাগলেন, সিসি, তুমি আমার মেয়ে, এটা ভাবতেই আমার লজ্জা লাগছে। তুমি আমার মেয়ে হয়ে এসব নোংরা কথা বলতে পারছো? রাজ তোমার ছোট ভাই, আর তুমি কিনা তার সঙ্গে এসব করেছো। আমি তো ভেবেছিলাম তুমি আমার মেয়ে আমার মতোই ভদ্র হবে, কিন্তু তোমার ভিতরে যে এত কিছু সেটা তো আমি কোনোদিনই বুঝতে পারিনি। আমার ভাবতেই লজ্জা লাগছে আমি তোমার মতো মেয়ে জন্ম দিয়েছি। আরে ভাইয়া, ওরা দুজনে ছোট মানুষ, ওরা যা করেছে ভুল করেছে। আমরা তো আছি, আমরা এটা ভেবে দেখতে পারি। তাই বলে তুমি রিহার গায়ে হাত তুলবে, এটা কিন্তু তোমার একদমই উচিত হয়নি। তুই কাকে ছোট বলছিস? এই মেয়েটা তার মায়ের মতোই হয়েছে। মানুষের পিছনে পড়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই।
এই মেয়েটা ভাবলো কি করে সে আমার ভাইয়ের ছেলের নামে এত বড় একটা মিথ্যা কথা বলবে? আর আমি এটা বিশ্বাস করি না, কখনোই না। আমি এটা সহ্য করব না। তোমরা মা মেয়ে দুজনেই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাদের দেখতে চাই না। দেখো আব্বু, ভালোবাসা কোনো অপরাধ নয়। আমি রাজকে ভালোবাসি, আমি ভুল কোনো কথা বলছি না। আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। রাজ যদি আমার না হয় তাহলে কিন্তু আমি পৃথিবীর কোনো মেয়ের হতে দেব না। আমি তার জীবনে এমন একটা সমস্যা হয়ে দাঁড়াবো যেটা হাজার চেষ্টা করলেও উপড়ে ফেলতে পারবে না। রেহানা, এখন কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। তুমি তোমার মেয়েকে নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমাদের মা মেয়ে দুজনকে এখানে দেখতে চাইছি না। দেখবে কি করে? তোমার তো চোখ অন্ধ হয়ে আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তারপর তুমি তোমার ভাই আর বাকি সবাইকে নিয়ে ভালো থাকো। তুমি তো এটাই চেয়েছিলে আমি এখান থেকে চলে যাই। তাছাড়া তুমি একা কেন চাইবে? তোমার ভাই, তোমার ভাইয়ের বউ, তোমরা সবাই তো চাও আমি এখান থেকে চলে যাই। ভাবি প্লিজ, তুমি তোমার মাথা ঠান্ডা করো আর রেহাকে নিয়ে রুমে চলে যাও। আমি ভাইয়ের সঙ্গে কথা বলছি। তোমরা দুজনেই নিজেদেরকে শান্ত করো এবং উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নিও না। প্লিজ, আমি তোমার রিকোয়েস্ট করে বলছি। দেখো, জুতা মেরে গরু দান করার কোনো প্রয়োজন নেই। আমি খুব ভালো করেই জানি এটা তোমাদের চক্রান্ত। তোমরা ইচ্ছে করেই আমাদের সঙ্গে এরকমটা করছো যেন আমরা এখান থেকে চলে যাই, আর তারপর আমাদের সমস্ত সম্পত্তি তোমরা আত্মসাৎ করতে পারো। কিন্তু বিশ্বাস করো, তোমরা এটা করতে পারবে না। আমি কিন্তু কোনোভাবেই আমার মেয়ের অধিকার ছেড়ে দেব না। আমার মেয়ের অধিকার আমি আদায় করেই নেব। দেখো, আমি আবার বলছি, তোমরা ভুল করছো। আমার কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য নেই। আমি যদি আমার ভাইকে এখন বলি আমার ভাই তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে দুবার চিন্তা করবে না, কিন্তু আমি সেটা করব না। কারণ বাবা মারা যাওয়ার পর আমার ভাই অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়ে মানুষ করে তুলেছেন, আর তারপর এই ব্যবসা দাঁড় করিয়েছে। আমি আমার ভাইয়ের সঙ্গে কোনোদিন প্রতারণা করব না। তাই তোমরা এসব চিন্তা কোনোদিন ভুলেও মাথায় এনো না। এদিকে রিহার আম্মু রাজের আব্বুর কথা না শুনে মুখটাকে একটা ভেঙচি মেরে রিহাকে নিয়ে সেইখান থেকে চলে গেল। এরপর দুই ভাই ড্রয়িং রুমে বসে বেশ কিছুক্ষণ কথা বলো আর তারপর নিজেদের রুমে চলে গেল। আর এদিকে রাত 10টার দিকে সবাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসে। খাবার খাওয়ার জন্য কিন্তু খাবার টেবিলে কোনো খাবার ছিল না। তখনই রিহার আব্বু রিহার আম্মুকে ডাকতে থাকে। এই রাহেলা, কোথায় তুমি? খাবার টেবিলে কোনো খাবার নেই কেন? আমরা কি এখন খাবার খাবো না নাকি? এসব কথা তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমরা খাবার খাবে কি খাবে না সেটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, আমি এই বাড়িতে আর গাধার মতো খাটুনি করতে পারবো না। তোমাদের যদি খাবার খাওয়ার ইচ্ছে হয় তাহলে তোমরা নিজেরা খাবার তৈরি করে খেয়ে নিতে পারো। আমাকে আর এসব ব্যাপারে কোনো কথা বলবে না। এসব তুমি কোন ধরনের কথা বলছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আজকে রাজের আম্মু বাড়িতে নেই, তা না হলে তো দুই বেলার রান্না রাজের আম্মুই করে থাকে। তারপরেও তোমার এত ঝামেলা কেন বলো তো তুমি? রাজার আম্মু বাড়িতে নেই তাতে কি করব আমি? এই বাড়িতে গাধার মতো আর খাটুনি খাটতে পারবো না। আমি রান্না বান্না করতে পারবো না। তাকে কেন দুদিন পর পর বাপের বাড়ি চলে যেতে হবে? বাবা মা কি শুধু তারই আছে নাকি? আমার কি কোনো বাবা মা নেই নাকি? দেখো, তুমি কিন্তু ইদানিং খুব বেশি বাড়াবাড়ি করছো। ওর মা অসুস্থ, সে যায় তার মায়ের দেখাশোনা করার জন্য। কেউ নেই তাই সে কয়েকদিন পর পর তার মায়ের সঙ্গে দেখা করতে চায়। এটা নিয়ে তোমার এত সমস্যা কেন আমি সেটাই বুঝতে পারছি না। তুমি খাবার রান্না করোনি, সেটা আমাদেরকে আগে বললেই পারতে। আমরা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খেয়ে নিতাম। আহা ভাইয়া প্লিজ, তুমিও না একদম এগুলো নিয়ে ঝামেলা করবে না। আমি এক্ষুনি খাবার অর্ডার করছি, আর ফুড পান্ডার অর্ডার করলে কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। তারপর না হয় আমরা খাবার খেয়ে নিব। সামান্য এইটুকু একটা বিষয় নিয়ে ঝামেলা করতে হয় নাকি? ভাবি প্লিজ, তুমি আর ভাইয়ের সঙ্গে ঝগড়া করো না। তোমাকে কোনো রান্নাবান্না করতে হবে না। আমি কালকে বাইরে কাজের মেয়ে নিয়ে আসবো। হ্যাঁ, সেটাই করা যাবে। একটা কথা মনে রেখো, কাজের মেয়ের বেতন কিন্তু ভুল করেও আমার জামাইয়ের হাত থেকে নেবে না। কাজের মেয়ের যত বেতন দিতে হয় সব তুমি দেবে, আর তা না হলে তোমার বউকে দিয়ে বাড়ির সব কাজ করাবে। এটা মাথায় রেখো। রাজের আব্বু তখন আর রিহার আম্মুর কথায় কোনো উত্তর দিল না। চুপচাপ মোবাইল হাতে নিয়ে অনলাইনে খাবার অর্ডার করে। আর কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসার পর সবাই মিলে খাবার খেয়ে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রাজের আব্বু রাজকে ঘুম থেকে ডেকে তুলল। এই রাজ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে যাব। আব্বু, আমার শরীরটা আজ ভালো লাগছে না, আমি কলেজে যেতে পারবো না।
কেন, তোমার আবার কি হলো? জ্বরটা এসেছে নাকি? তাহলে বলো, আমি ডক্টরকে ফোন দেব, তোমাকে ডক্টর চেক আপ করে নেবেন। হ্যাঁ আপু, আমার শরীরে হালকা জ্বর এসেছে, তবে ডাক্তারকে ফোন দেওয়ার কোনো দরকার নেই, এমনি এমনি ঠিক হয়ে যাবে। আমি মেডিসিন খেয়ে নেব। সেটা বলে হয় নাকি বাবা? এদিকে মা বাড়িতে নেই, তোমার সেবা যত্ন কে করবে? আমি ডাক্তারকে ফোন করে বলে দিচ্ছি, ডাক্তার এসে তোমার চেক আপ করবে, যা ওষুধ লাগবে দিয়ে যাবে। আর তোমার জন্য আমি খাবার অর্ডার করে দিয়েছি, খাবার চলে আসলে তুমি খাবারটা খেয়ে নিও। আর আমি অফিসে চলে যাচ্ছি। তোমার বড় আম্মু কোনো কথা বললে ওনার সঙ্গে কিন্তু কোনো উত্তর দিবে না, এটা আমি তোমাকে বলে গেলাম। ঠিক আছে আব্বু, আমি বড় আম্মুর সঙ্গে কোনো উত্তর দেব না, কিন্তু আপুকে বলে দাও সে যেন আমার কাছে না আসে। আপুকে দেখলেই আমার ভয় লাগে। ঠিক আছে আব্বু, আমি বড় আম্মুর সঙ্গে কোনো উত্তর দেব না, কিন্তু আপুকে বলে দাও সে যেন আমার কাছে না আসে। আপুকে দেখলে আমার ভয় লাগে, সে আমার শরীরে হাত দেয়। রাজ লক্ষ্মী বাবা আমার এমন কথা বলে না, সে তোমার বড় বোন হয়, সে তোমাকে আদর করে ভালোবাসে, তাই তোমার কাছে এসে তোমাকে শরীরে স্পর্শ করে আদর করে দেয়। তাই বলে এগুলোকে খারাপভাবে নিতে হয় না বাবা। কিন্তু বাবা, তুমি আমার কথা বিশ্বাস করো, আপু আমার ওটাতে হাত দেয়, তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? চুপ করো বাবা, আমি ডক্টরকে ফোন দিয়ে বলে দিচ্ছি, ডক্টর এসে তোমাকে মেডিসিন দিয়ে যাবে। এখন চুপচাপ শুয়ে থাকো, আর কোনো বাজে কথা বলবে না। আর তুমি যদি এসব বাজে কথা আবার বলো তাহলে কিন্তু আমি তোমাকে খুব বকা দিব। এই কথা বলে তখনই রাজের আব্বু রাজের রুম থেকে বের হয়ে সোজা অফিসে চলে গেলেন। আর এদিকে রাজের আম্মু ছিল তার নানার বাড়িতে। রাজের নানু খুব অসুস্থ ছিল। তখন রাজ নিজের মোবাইলটা বের করে তার আব্বুকে ফোন দেয় আর বলে, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম বাবা, এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? তাছাড়া তুমি এই সময়ে ফোন করেছো, কলেজে যাওনি নাকি? আম্মু, আসলে আমার শরীরটা ভালো নেই, শরীরে একটু জ্বর এসেছে, তাই আজ কলেজে যেতে পারিনি। নানুর শরীরের কি অবস্থা? আগের মতোই আছে নাকি আগের চাইতে একটু ভালো? এই তো বাবা, আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই ভালো আছে। তোমার নানুকে নিয়ে পড়েছি একটা বিশাল ঝামেলায়। তোমার নানুকে কত করে বলছি আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যেতে, কিন্তু তোমার নানু কোনোভাবে সেখানে যেতে রাজি হচ্ছে না। সেই জন্যই যত সমস্যা তোমার নানুকে নিয়ে। আমাদের বাড়িতে চলে গেলেই তো কোনো সমস্যা থাকবে না। আমি ওই বাড়িতে থেকেই তোমার নানুর সমস্ত সেবা যত্ন করতে পারতাম। হ্যাঁ আম্মু, তুমি এটাই করো, নানুকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। জানো বড় আম্মু, কাল কিছুই রান্না করেনি, রাতের খাবার আমাদের হোটেল থেকে এনে খেতে হয়েছে। এখনও মনে হয় বড় আম্মু রান্না করবে না। আব্বু বলেছে আমার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার পাঠিয়ে দেবে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি বাইরের খাবার খেতে পারি না, বাইরে খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। এসব কি বলছো বাবা? আমি দুদিনের জন্য আমাদের বাড়িতে এসেছি, আর তোমার বড় আম্মু তোমাদেরকে রান্না করে খেতে দেয়নি কেন? সেই রকম করছে। আমি বাড়িতে থাকলে তো আমি সবার জন্যই নিজের হাতে খাবার তৈরি করি, কখনোই তো কাউকে বাইরের থেকে খাবার এনে খেতে হয় না। তাহলে তোমার বড় আম্মু কেমনে করছে? আজ আমি কিছু জানি না আম্মু, বড় আম্মু বলেছে রিহা আপুকে নিয়ে আমাদের বাড়ি থেকে তার নানার বাড়িতে চলে যাবে। তুমি দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, আমার এখানে এমনিতেও ভালো লাগছে না, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। তুমি খাবার খেয়ে নিও আর নিজের খেয়াল রেখো, আমি আসতে হয়তো বিকেল হতে পারে। এই কথা বলে রাজের আম্মু ফোন কেটে দিল। আর তারপর তিনি সমস্ত কাজকর্ম শেষ করলেন। আর কাজ শেষ করতে করতে দুপুর গড়িয়ে গেল। আর তারপরেই তিনি বাবার বাড়ি থেকে বের হয়ে পড়লেন নিজের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে আসতো। তিনি বাড়িতে ঢুকতে ঢুকতেই শুনতে পেলেন, ও ভেবেছে কি ও বাবার বাড়িতে গিয়ে রাজরানীর মতো ঘুরে বেড়াবে আর আমি এখানে চাকরানির মতো কাজ করব? এটা কখনোই হতে পারে না। আমার সঙ্গে এক হাঁড়িতে খেতে হলে আমার বাড়িতে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ করতে হবে, তা না হলে আমি কখনো এই মেয়েটার সঙ্গে একসঙ্গে খাবো না, আর এক বাড়িতে থাকবও না। এসব তুমি কি বলছো ভাবি? বাড়িতে সমস্ত কাজ তো আমি করে থাকি, তোমাকে তো কখনোই কোনো কাজ করতে হয় না। তুমি তো শুধু নিজের খাবারটা নিজে নিয়ে খাও, তাছাড়া তো সব কাজই আমি করি। তাহলে আবার এই কথাগুলো বলছো কেন?
তাছাড়া আমার মা খুব অসুস্থ, সেই জন্যই তো আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তুমি তো খুব ভালো করে জানো আমার মায়ের আমি ছাড়া পৃথিবীতে অন্য কেউ নেই। তাহলে যদি আমি আমার মায়ের খেয়াল না রাখি তাহলে কে আমার মায়ের খেয়াল রাখবে? দেখো, আমি এত কথা শুনতে চাই না। তোকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, তুই যদি এই বাড়িতে আমার সঙ্গে এক হাঁড়িতে খাবার খেতে চাস তাহলে বাড়ির সমস্ত কাজ তোকেই করতে হবে। তা না হলে কিন্তু তুই আমার সঙ্গে কোনোভাবেই থাকতে পারবি না। কারণ তোরা মা ছেলে যা শুরু করেছিস, এরপর আমি আর তোদের ভরসা করতে পারছি না। তাই তো আমি চেয়েছিলাম আলাদা হয়ে যেতে, কিন্তু আমার জামাইটা এতই বোকা, এখনো কোনো কিছুই বুঝতে পারে না। সে শুধু তার ভাইকে নিয়েই থাকতে চায়। আমার জামাইটা এরকম কেন, সেটাই তো বুঝতে পারছি না। দেখো ভাবি, তুমি আমার সঙ্গে থাকতে চাও না সেটা ভালো কথা, তাই বলে তুমি এভাবে আমার নামে মিথ্যা কথা বলবে নাকি আমাকে যা ইচ্ছা তাই বলবে নাকি? এমনটা তো হতে পারে না। তোমার যদি আমার সঙ্গে থাকার ইচ্ছা নাই থাকে তাহলে তুমি ভাইয়াকে বুঝিয়ে বলো, আর তারপর ভাইয়াকে নিয়ে তুমি আলাদা সংসার করো। আমি তো তোমাকে কোনো নিষেধ করিনি, তাহলে তুমি আমার নামে এভাবে মিথ্যা কথা কেন বলো? আর আমার ছেলেটাকে কেন এর মাঝখানে টেনে নিয়ে আসছো? তুই যেমন তোর ছেলেটাও তেমন। তুই যেমন একটা মিথ্যাবাদী, তোর ছেলেটাও ঠিক সেই রকমই মিথ্যাবাদী হয়েছে। কাল আমার মেয়ের নামে যা ইচ্ছে তাই বলেছে। তুই কি ভেবেছিস তোরা মা ছেলে এরকম করবি আর আমি তোদেরকে কিছুই বলবো না? রাজের আম্মু তখন খুব ভালোভাবেই বুঝতে পারলো এখানে দাঁড়িয়ে থাকলে একটার পর একটা কথা শুনতেই হবে, তাই এটাই ভালো হবে এখান থেকে চলে যাওয়াটাই। রাজের আম্মু তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। রুমে গিয়ে দেখতে পেলেন রাজ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। রাজের শরীরে প্রচণ্ড জ্বর এসেছে। ডাক্তার ঔষধ দিয়ে গেছে, কিন্তু তাতে জ্বর সারছে না। তাই রাজের আম্মু সঙ্গে সঙ্গে রাজের বাবাকে ফোন দেয়। শুনছো, রাজের জ্বর তো কমছে না, তাহলে এখন আমি কি করব? চিন্তা করার কোনো কারণ নেই। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ডাক্তার বলেছে এখন সেটা সবারই হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে এসেছে, 2 দিন সময় লাগবে জ্বর সারতে। আর শোনো, তুমি বড় ভাবির সঙ্গে ঝামেলা করতে যেও না। ভাবি দুটা কথা শোনালেও তুমি কিন্তু কোনো কথা বলবে না। কেন বাবু সব সময় এরকম করবে কেন? আমি তো সেটাই বুঝতে পারি না। আমি কি তার শত্রু নাকি যে সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে? সে কেন আমার সঙ্গে এরকম করে বলো তো? দেখো, আমি তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো, একদম বেশি কথা বলবে না। তুমি খুব ভালো করে জানো আমি কুটকাসালি করা একদম পছন্দ করি না। সে তোমার বড় যা হয়, সে তোমাকে একটা কথা বলতেই পারে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? তুমি কিন্তু ভুল করেও তার সঙ্গে কথা উত্তর দিতে যাবে না, এটাই আমার শেষ কথা। এই বলে রাজের আব্বু ফোন কেটে দিল। আসলে তারা দুই ভাই অনেক ভালো, আর তারা দুই ভাই খুব ভালো করেই জানে বউদেরকে প্রশ্রয় দিলে তারা মাথায় উঠে বসবে। তাই বউদেরকে এত প্রশ্রয় দিতে হয় না। তাই সবসময় তারা বউকে নিজের কন্ট্রোলে রাখতে চায়। তারা যায় না পরের বাড়ির মেয়েদের জন্য তাদের সংসারটা নষ্ট হয়ে যাক। তাই তারা সবসময় শক্ত হাতে সব কিছু সমাধান করার চেষ্টা করে। এদিকে 3 দিন পর রাজের জ্বর সেরে উঠল আর রাজ কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। রুম থেকে বের হতে যাবে তখনই রিহার সঙ্গে তার দেখা হয়। কি রে, শুনলাম তুই নাকি আজ কলেজে যাচ্ছিস? হ্যাঁ, অন্য দিনের তুলনায় আজ শরীরটা একটু ভালো লাগছে, তাই ভাবছি আজ কলেজে যাব। তাছাড়া সামনেই তো এক্সাম, এখন যদি ঠিকমতো পড়াশোনা না করি তাহলে তো একদম দিতে পারবো না, আর এক্সাম দিতে না পারলে তো পরীক্ষায় পাশ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই আমার সঙ্গে চল, আমি ভার্সিটিতে যাওয়ার সময় তোকে কলেজে নামিয়ে দেব। না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি বাইকে যাব। তাছাড়া আমার বাপ আমাকে বাইক কিনে দিয়েছে কলেজে যাওয়া আসা করার জন্য, তাহলে আমি কেন তোমার সঙ্গে যেতে যাব? আমি বাইকে করে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি তোমার মতো করে চলে যাও, আমি আমার মতো করে চলে যাব। এই বলে রাজ রিহার কথার কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে বের হয়ে সোজা গ্যারেজ থেকে বাইক বের করতে যাবে। তখনই রিহা রাজের হাতটা ধরে ফেলে আর একটানে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। এটা থেকে রাজ অনেকটাই ভয় পেয়ে যায় আর বলে, আরে আপু, তুমি এটা কি করছো? তুমি আমার হাতটা ছেড়ে দাও প্লিজ। আমার কলেজের টাইম হয়ে গেছে, এমনিতেই অনেক দিন ধরে কলেজে যাই না। আজ কলেজে গেলে স্যারের অনেকগুলো কথা শুনতে হবে, তার উপর আবার যদি লেট করে যাই তাহলে তো আর কোনো উপায় থাকবে না। অনেকদিন পর রুম থেকে বের হয়েছিস, তোর রুমে যাওয়ার অনুমতি নেই, তাই যেতে পারিনি। এতদিন পর তোকে চোখের সামনে দেখেছি, এখন কি তোকে এইভাবে ছেড়ে দিতে পারি নাকি? প্লিজ একটু আদর করতে দে।
আপু প্লিজ, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। সেদিন যেটা করেছে সেটাই অনেক। তোমার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। শুধু যে আমাকে কথা শুনতে হয়েছে সেরকমটা কিন্তু নয়, আমার বাবাকেও কথা শুনতে হয়েছে। তাই আমি চাই না তুমি এরকম কিছু করো। শোন, তোকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুই এমন একটা জিনিস যেটা থেকে নিজেকে কন্ট্রোলে রাখা খুবই কষ্টকর। তাই তুই এরকম কেন করিস? আমি তো তোকে একটু কাছে পেতেই চাই, এর বেশি কিছু তো নয়। তুই প্লিজ আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। এরপর দেখিস দুজনে দুজনকে ভালোবাসা দিয়ে সমস্ত পৃথিবীর বাধা বিপত্তি জয় করে নেব। আপু এসব কি বলছো? তুমি প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে কলেজে যেতে দাও। তা না হলে কিন্তু আমাকে আম্মুর বকাও শুনতে হবে। কারণ আম্মু একটু পরেই নানুর বাড়ি যাওয়ার জন্য বের হবে। আর যদি আমাকে এখানে দেখতে পাই তাহলে তো আমাকে হাজারটা প্রশ্ন করবে। তখন আমি কি উত্তর দেব তুমি নিজেই আমাকে বলে দাও। কিন্তু রিহা রাজের এই কথাটা বলা শেষ করতে দিল না, তখনই সে রাজকে আরও টান দিয়ে নিজের কাছে টেনে নেয়। আর রাজের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর তার ইচ্ছা মতো কিস করতে থাকে। এদিকে রাজ নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। প্রায় 2 মিনিট পর সে রিহাকে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজে থেকে সরায়। আর এদিকে রাজের ধাক্কা সামলাতে না পেরে রিহা অনেকটা ছিটকে পড়ে গেল পিলারের সঙ্গে। তার মাথায় আঘাত লাগে আর তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এটা দেখে রাজ অনেকটা ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। আম্মু, ওই আম্মু, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এখানে আসো। রিহা আপুর মাথা ফেটে গেছে, মাথা থেকে প্রচণ্ড রক্ত বের হচ্ছে। তোমরা প্লিজ তাড়াতাড়ি এখানে আসো। রাজের চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে দৌড়ে আসলো আর রিহাকে এমন অবস্থায় পড়ে থাকতে থেকে রিহার আম্মু চিৎকার করে বলতে লাগলো, হায় আল্লাহ, এটা কি হলো আমার মেয়ের সঙ্গে? কিভাবে আমার মেয়ের মাথা ফেটে গেল? নিশ্চয় তুই কিছু করেছিস, বল তুই কি করেছিস আমার মেয়ের সঙ্গে? তুই ইচ্ছে করে আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস যাতে আমার মেয়ের মাথা ফেটে যায়, তাই না? বড় আম্মু প্লিজ, তুমি আমাকে দোষ দিও না। রিহা আপু আমাকে জোর করে চেপে ধরে আমার ঠোঁটে কামড় দিচ্ছিল, তাই তো আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। প্লিজ তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এটা করিনি। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, তাই আপুকে সরাতে গিয়ে সে যে এভাবে পড়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। দুনিয়াতে মিথ্যা বলার আর জায়গা পাস না? তুই কেন এরকম করছিস বল? তুই কেন আমার আর আমার মেয়ের পেছনে এভাবে উঠে পড়ে লেগেছিস যাতে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই আর সমস্ত সম্পত্তি তোর আর তোর বাবার হয়ে যায়? শোন, তোদের মা ছেলেকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। আমি খুব ভালো করেই জানি তোরা মা ছেলে চাস না আমরা এই বাড়িতে থাকি। এখানে আমাদের জন্য ভালো কিছু হোক। তোরা মা ছেলে সব সময় এটা চাস যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এখানে তোরাই থাক। আজ রিহার আব্বু বাড়িতে আসুক, আমি রিহার আব্বুকে সব কিছু খুলে বলবো। আর তারপর হয় তোরা এই বাড়িতে থাকবে, নয়তো আমরা এই বাড়িতে থাকবো। হ্যাঁ, তুমি সেটাই করো। কারোর কোনো কথা শুনবে না, সেখানে তোমার সঙ্গে কথা বলাটা অনর্থক। আমার ছেলেটা তো বলছে এখানে কিছু একটা হয়েছিল। কিন্তু রিহার আম্মু রাজের আম্মুর কোনো কথাই শোনেনি। তিনি চিৎকার করে সারা বাড়ি মাতিয়ে তুললেন। এদিকে রিহার মাথা থেকে তখনও প্রচণ্ড পরিমাণ রক্ত বের হচ্ছে। তাই রাজের আম্মু তখনই গ্যারেজ থেকে গাড়ি বের করলেন এবং রিহাকে গাড়িতে উঠালেন এবং যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে আসছেন। রিহার ট্রিটমেন্ট করানো হলো, তারপর রিয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসা হলো। এদিকে রাজের আর সেদিনও কলেজ যাওয়া হলো না। এরপর চলে গেল প্রায় 1 সপ্তাহ সময়। এখন রিহা অনেকটাই সুস্থ, তাই সে আজ ভার্সিটিতে যাবে। আর এদিকে রাজ তো প্রতিদিনই ভার্সিটিতে যাওয়া আসা করছে। সেদিন রাজ ভার্সিটিতে যাওয়ার জন্য রুম থেকে বের হলে তখনই রিহা নিজের রুম থেকে বের হয় আর সঙ্গে সঙ্গে রাজকে টান দিয়ে সে নিজের রুমে নিয়ে যায়। রাজকে রুমে নিয়ে সঙ্গে সঙ্গে এসে দরজাটা বন্ধ করে দিল। আর এটা দেখে রাজ বলতে লাগলো, দেখো আপু, তুমি অনেক দিন ধরে আমার পেছনে পড়ে আছো, আমার জন্য অনেক সমস্যা তৈরি করেছো। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তুমি এরকম কিছু করো না। আর এগুলো আমার আর ভালো লাগছে না। প্লিজ তুমি এবার আমাকে এসব থেকে মুক্তি দাও। আমি তোমার এই অত্যাচারগুলো আর নিতে পারছি না। দয়া করে এসব অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও। তাহলে চল আমরা বিয়ে করে ফেলি, নয়তো তুই আব্বুকে বল তুই আমাকে ভালোবাসিস,
তোর কাছে আমাকে বিয়ে দিয়ে দিতে। আপু, তুমি আমার আপন বোন হও, তোমার সঙ্গে আমার বিয়ে কখনোই হতে পারে না। তাছাড়া আমরা দুজন একই বাড়িতে বড় হয়েছি, আমাদের বাবার আপন ভাই, সেখানে আমাদের বিয়ে কি করে হতে পারে? দেখ, আমি এত কিছু জানতে চাই না, আমার তোকে লাগবে, তোকেই চাই। আর তুই যদি নিজের থেকে আমার কাছে ধরা না দিস, তাহলে তোকে কিভাবে নিজের করে নিতে হবে সেটা আমি খুব ভালো করেই আমার জানা আছে। এখন তুই ভালো করে চিন্তা ভাবনা করে দেখ তোর জন্য কোনটা ভালো হবে। তুই নিজের থেকে আমার হয়ে যাবি, নাকি আমি জোর করে তোকে আমার করে নেব? আপু প্লিজ, তুমি আমাকে যেতে দাও। বাড়ির যে কেউ এখানে এসে পড়বে, আর তোমাকে আমাকে একই রুমে দেখলে তারপর আবার একটা ঝামেলা হবে। প্লিজ তুমি আমাকে এসব ঝামেলার সম্মুখীন করো না, আমাকে যেতে দাও। এই বলে রাজ রুম থেকে বের হয়ে চলে যেতে চাইবে, কিন্তু রিহা সেটা করতে দিল না। তখনই ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। আর সে রাজের বুকের উপর উঠে বসলো। তখন রাজ নিঃশ্বাস নিতে পারছিল না। আসলে রিহার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, আর রাজ ছিল চিকনা চাকনা একটা ছেলে। রিহার বাসে বইতে পারছিল না, তাই সে অনেক কষ্ট করে রিহাকে বলতে থাকে, আপু প্লিজ তুমি আমার বুকের উপর থেকে নেমে পড়ো, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, প্লিজ তুমি নামো। আরে তুই এখনই এসব কথা বলছিস? বিয়ের পর তো তোর আদর ভালোবাসা পেলে আমি অনেক মোটা হয়ে যাব, তখন তুই কি বলবি? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ তুমি আমার বুকের উপর থেকে নামো। এই কথা বলে রাজ রিহাকে নিজের বুকের উপর থেকেই নামানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না। আর না, আজ আমি তোর কোনো কথাই শুনবো না। আজ আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, আর যাই হোক তুই কোনোদিনও আমার হবি না, আমার কথা কোনোদিনও শুনবি না। তাই তোকে যেইভাবেই হোক আমার করে নিতেই হবে। আর তোকে আমার করে নেওয়ার জন্য আমাকে চাই কিছু করতে হোক, আমি করতে রাজি আছি। এই কথা বলে রিহা আবারও রাজের ঠোঁট দুটো নিয়ে দখলে নিয়ে চুষতে থাকে। শুধু রাজের ঠোঁটে এসে সীমাবদ্ধ থাকলো না, রাজের গলায় আর সব স্পর্শকাতর জায়গায় ওই স্পর্শ করতে লাগলো নিজের ঠোঁট দিয়ে, আর ইচ্ছে মতো চুমু দিতে লাগলো। অপরদিকে সে ততক্ষণে রাজের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়েছে। এদিকে রাজ তো লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা। আরে আপু এসব তুমি কি করছো? তুই আমার শরীর থেকে কাপড়গুলো কেন করছো? একদম চুপচাপ শুয়ে থাক, কোনো কথা বলবি না, তাহলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে। এই বলে রিহা আবারও রাজের ঠোঁট নিয়ে ইচ্ছে মতো চুষতে থাকে, আর ওদিকে হাত দিয়ে। এই কথা চিন্তা করতে করতে রাজের আম্মুর রিহা রুমের দরজায় নক করে। এই রিহা, তোমার রুমের ভেতরে কে কথা বলছে? তুমি কি আজ ভার্সিটিতে যাওনি নাকি? নিজের মায়ের গলার আওয়াজ শুনে রাজের গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। সে ভাবতেই পারছে না এখন তার সঙ্গে কি হতে চলেছে। সে ভয়ে ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর রিহাকে বলছে, হায় আল্লাহ, এখন কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু যদি এখন আমাকে এখানে এই অবস্থায় দেখে তাহলে তো আমাকে একদম খুন করে ফেলবে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো। আমি কিছু ভাবতে পারছি না আমার সঙ্গে কি হতে চলেছে। এই হারামজাদা, চুপ কর, একদম কোনো কথা বলবি না, আমি বিষয়টা সামলে নিচ্ছি। তোকে ভয় পেতে হবে না, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেখানে আমি আছি সেখানে তুই ভয় পাবি কেন? এভাবেই দুজনের মধ্যে কথা চলছিল। তখন আবার রাজের আম্মু দরজার ওপাশ থেকে নক করে বলতে থাকে, কি হলো রিহা? আমি তোমাকে কোনো প্রশ্ন করছি, তুমি আমার কথার উত্তর করছো না কেন? তুমি রুমের ভেতর কার সঙ্গে গল্প করছো? তোমার ওখানে কে আছে বলো আমাকে। ছোট আম্মু, আমি আবার কার সঙ্গে কথা বলবো? এই তো বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করছি, কোনো সমস্যা নেই। আর আজ আমার ভার্সিটি বন্ধ, তাই ভার্সিটিতে যাওয়া হয়নি। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটা কাজ করো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, তুমি একবার আমার রুমে আসো। ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই। আমি আমার গ্রুপ স্টাডি শেষ করে তারপর তোমার সঙ্গে দেখা করতে আসবো। আচ্ছা আম্মু শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। আমার না তোমার হাতের পেঁয়াজের বড়া খেতে খুব ইচ্ছে করছে, প্লিজ আমাকে কটা বড়া বানিয়ে দাও। এই তখন রাজের আম্মু বানিয়ে দিবেন বলে সেখান থেকে চলে যান। আর এদিকে রিহা রাজের ওপর থেকে নেমে পড়ে আর রাজকে বলে, চল আমার সঙ্গে ওয়াশরুমে, দুজনে একসঙ্গে ফ্রেশ হয়ে নেব। আর তারপর তুই চুপি চুপি আমার রুম থেকে বের হয়ে কলেজে চলে যাবি, বাড়িতে কেউ যেন কিছু বুঝতে না পারে। আমার কাপড় চোপড় কোথায়? আগে তুমি আমার কাপড় চোপড় দাও, আমার খুব লজ্জা করছে। তুমি কি করলে এটা আমার সঙ্গে? এই দেখ, একদম বেশি কথা বলবি না, এত কথা বলা আমার একদমই পছন্দ নয়। তোকে আমার মনে লেগেছে,
তাই তো আমি তোর সঙ্গে এরকমটা করেছি। তাছাড়া তোকে তো আমি আগেই বলেছিলাম আমার প্রস্তাবে রাজি হয়ে যা, তাহলে তোর আর আমার দুজনের জন্যই ভালো হবে। কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এখন তাড়াতাড়ি আমার সঙ্গে আয়, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিবি। এই বলে রিহা ওয়াশরুমে ঢুকে গেল, কিন্তু রাজ বিছানাতেই বসে আছে, কারণ সে নিজের কাপড় খুঁজেই পাচ্ছিল না। এভাবে কারোর সামনে যেতেই সে লজ্জা পাচ্ছিল। এদিকে রিহা প্রায় 10 মিনিট পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো রাজ তখনও বিছানার উপর বসে আছে। এটা দেখে রিহা অনেকটাই রেগে গেল আর রাজকে বলতে লাগলো, কিরে, কি ব্যাপার, কি সমস্যা তোর? তুই এখন এখানে বসে আছিস কেন হাবলার মতো? তোকে না আমি সেই কখন বললাম আমার সঙ্গে যেতে, ফ্রেশ হয়ে আসবে, কিন্তু তুই আমার কথা শুনলি না কেন? আপু, আমি আমার জামা কাপড় খুঁজে পাচ্ছি না। আমি এখানে এভাবে কিভাবে বের হব? আমার খুব লজ্জা করছে। প্লিজ তুমি আমার জামা কাপড়গুলো খুঁজে এনে দাও, তারপর আমি এখান থেকে বের হচ্ছি। রিহা তখন হাসতে হাসতে রাজের কাপড়গুলো খুঁজে এনে দিল, আর তারপরও রাজ সেগুলো গায়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে দিল। আর তারপর চুপি চুপি বাসা থেকে বের হয়ে কলেজে চলে যায়। আর এরপর চলে যায় আরও বেশ কিছুদিন। আজ ছিল রিহার জন্মদিন। সারা বাড়িতে উৎসবমুখর পরিবেশ, কারণ রিহা হলো এই পরিবারের বড় মেয়ে, তাই সবাই তাকে অনেক বেশি ভালোবাসে। আর রাজ, রিহার জন্মদিনে সবাই আনন্দ উল্লাস করবে না, এরকমটা হয় নাকি? আজ সারা বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কারণ রিহা এই বছর 19 পেরিয়ে 20-তে পা দেবে। তাই দুপুর থেকে বাড়িতে মেহমান আসা শুরু করেছে। রিহার বাবাও এবছর মেয়ের জন্মদিন অনেক ধুমধাম করে পালন করতে চান, তাই তিনি মেয়ের জন্মদিনে মেয়েকে ডায়মন্ড নেকলেস গিফট করেছেন। রিহা মামনি, এই নাও তোমার জন্মদিনের উপহার। আশা করি এটা তোমার অন্যান্য জন্মদিনের তুলনায় স্পেশাল। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখুনি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ডায়মন্ড নেকলেস করার, আর আছে সেটা তুমি এনে দিয়েছো। তুমি আমার একমাত্র মেয়ে রাজকন্যা, তোমার মনের ইচ্ছা পূরণ না করে কি থাকতে পারি নাকি? থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ সো মাচ। সত্যি তুমি অনেক ভালো বাবা। তবে আব্বু, তোমার কাছে আমি আরও একটা রিকোয়েস্ট করতে চাই। আমি আমার জীবনের জন্য আরও স্পেশাল একটা জিনিস তোমার কাছে চাইবো। তুমি কি আমাকে ওই জিনিসটা দিবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়। তুমি আমার একমাত্র রাজকন্যা, সেটা তো আমি তোমাকে বললাম। তুমি আমার কাছে কোনো জিনিস চাইলে আমি কেন তোমাকে দেব না? অবশ্যই দেব। বলো তুমি আমার কাছে কি চাও, আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যদি আমার কাছে আকাশের চাঁদ চাও, তাহলে আমি তোমাকে ওই আকাশের চাঁদটাও এনে দিতে রাজি আছি। না আব্বু, আমি তোমার কাছে ওই রকম কোনো কিছুই চাইবো না। তবে আমি তোমার কাছে খুবই সিম্পল একটা জিনিস চাইবো, সেটা তো আমি তোমাকে বললাম। তবে এটা কখনো চাইবো না। আমি যখন আমার সময় হবে তখনই আমি তোমার কাছে চেয়ে নেব। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার যখন মন চাইবে তখন তুমি আমার কাছে চেয়ে নেবে। আর তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই, এবং তোমার চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, এখন চলো কেক কাটবে। এই বলে রিহার আব্বু রিহাকে নিয়ে কেক কাটতে চলে যায়। আর তখনই তিনি মাইকে অ্যানাউন্স করেন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের জন্মদিনের পার্টিতে আসার জন্য। আপনাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। দেখুন, আপনারা অনেকেই জানেন রিহা আমার একমাত্র মেয়ে। সে আমার আদরের রাজকন্যা, আমার একমাত্র সন্তান। তাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর আজ হলো আমার রাজকন্যার 20তম জন্মদিন। আর এই 20তম জন্মদিনে আমি আপনাদের কাছে একটা কথা প্রকাশ করতে চাই। উপস্থিত সবাই তখন রিহার বাবার দিকে তাকিয়ে আছে। রিহার বাবা কি এমন খবর জানতে চায় সেটা জানার জন্য অপেক্ষা করছে। এদিকে ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তার বাবা কোন বিষয়ের কথা জানতে চায়, কি বলতে চায়। তাই রিহা তার আব্বুকে বলতে থাকে, কি হলো আপু, তুমি থেমে গেলে কেন? কি বলতে চাইছো বলছো না কেন? আমি তো আর অপেক্ষা করতে পারছি না তুমি কি বলতে চাইছো সেটা জানার জন্য। দেখুন, আমি আসলে আমার মেয়ের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমার মেয়ের বয়স তো 20 বছর হয়ে গেল, এদের মধ্যে এসে অ্যাডাল্ট। তাই আমি ঠিক করেছি আমার ব্যবসায়ী বন্ধু আরব খানের ছেলে নিলয়ের সঙ্গে তার বিয়ে দিব। কথাটা শোনা মাত্রই রিহার পায়ের নিচ থেকে মাঠে সরে গেল। সে কোনোভাবেই ভাবতে পারছে না এটা। সে তার আব্বুর হাত ধরে বলতে লাগলো, এসব কি হচ্ছে আব্বু? তুমি হুটহাট করে আমাকে বিয়ের ব্যাপারে এইভাবে সিদ্ধান্ত নিতে পারো না। কারণ লাইফটা আমার লাইফের ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে দাও। তাছাড়া তুমি এখন আমার সঙ্গে এই ব্যাপারে কথা বললে নিতে পারতে আমি কি বিয়ে করতে আদৌ প্রস্তুত কিনা। তাছাড়া আমি ছেলেটাকে বিয়ে করব কিনা সেটাও তো জানার বিষয়, তাই না?
আরে মামুনি, তুমি আমার একমাত্র মেয়ে। আমি তো জীবনে এমন কোনো জিনিস তোমাকে এনে দেইনি যেটা তোমার পছন্দ হয়নি। তাহলে অবশ্যই আমি তোমার জন্য খুব ভালো ছেলেকেই পারচেস করছি, যাকে তোমার পছন্দ হবে। তাহলে আমি রিয়াক্ট করার কি আছে? আব্বু, আমি তোমার কথায় রিয়েক্ট করতে চাইছি না, শুধু আমি আমার মতামতটা তোমাকে জানাতে চাইছি। তুমি হুট করে কাউকে এনে দেবে আমার সামনে আর আমি থেকে বিয়ে করে নেব, এমনটা তো নাও হতে পারে। আমি একজনকে ভালোবাসি আব্বু, তোমার পছন্দের ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। রিয়া, তোমাকে আমি আরও একটা কথা আরেকবার মনে করে দিচ্ছি। তুমি প্রেম ভালোবাসা যাই কিছু করো না কেন, সেগুলোর কোনো মূল্য আমার কাছে নেই, কারণ তুমি আমার একমাত্র মেয়ে। তোমাকে আমি আমার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে দেব। তুমি যাই বলো আর যাই করো, তোমার কথা কোনো শুনবো না এই ব্যাপারে। তাহলে তুমি আমার স্পষ্ট কথা শুনে রাখো, আমিও কিন্তু তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব না। প্রয়োজন হলে তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাব। প্রয়োজন হলে সারা জীবনে আর কোনো দিনও তোমাদের কাছে আসবো না। তারপরও আমি আমার ভালোবাসার মানুষ ছাড়া অন্য কাউকে কোনো দিনও বিয়ে করতে পারবো না। এই কথা বলে রিহা সোজা সেখান থেকে চলে গেল। কিন্তু রিহার আব্বু প্রচণ্ড জেদি। তিনি তার বন্ধুকে কথা দিয়েছেন তার বন্ধুর ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবেন। এখন তিনি কোনোভাবে কথার নড়চড় হতে দিতে পারেন না। তাই তিনি অনুষ্ঠান অসমাপ্ত রেখেই মেয়ের সঙ্গে কথা বলতে আসেন এবং মেয়েকে বলতে থাকেন, এসব কি হচ্ছে? তুমি কি আমার মান সম্মান ধুলে মিশিয়ে দেওয়ার জন্য সব কিছু করছো নাকি? তুমি এভাবে সবার সঙ্গে আমাকে অপমান করার চেষ্টা কেন করছো? তুমি এক্ষুনি নিচে চলে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কেক কাটবে আর তারপর সবাই খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে চলে যাবে। কিন্তু তুমি এভাবে হুট করে এখানে চলে এসেছো কেন? কেন চলে এসেছি সেটা কি তুমি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? তোমাকে তো বললাম আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব না। আমি অন্য একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আর তাকে যদি না পাই জীবনে অন্য কোনো ছেলেকে কোনোদিনও বিয়ে করব না। প্লিজ তুমি নিজের মাথা ঠান্ডা করো আর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, তারপর সিদ্ধান্ত নাও। তাছাড়া এই বিষয়ে পরে চিন্তা ভাবনা করা যাবে। এখন তুমি আমার সঙ্গে চলো নিচে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কেক কাটবে। রিহা তখন কোনো কথা বলল না, চুপচাপ তার আব্বুর সঙ্গে নিচে চলে আসলো আর কেক কাটলো। কারণ এখানে বাইরের মানুষ রয়েছে আর বাইরের মানুষের সামনে সিন ক্রিয়েট করাটা কোনো ভদ্র ফ্যামিলির মেয়েদের কাজ নয়। তাই সে চুপচাপ কেক কেটে দিল আর তারপর মুখ ভার করেই ওখান থেকে চলে আসে। এদিকে দেখতে দেখতে আরও 1 মাস সময় চলে গেল। রিহার আব্বুর বন্ধুর ছেলে 1 সপ্তাহ হয়েছে বাংলাদেশে এসেছে। আর আরাফ খান তার ছেলের সঙ্গে এই ব্যাপারে কথা বলে। নিলয়, তুমি তো খুব ভালো করেই জানো আমি আমার এক বন্ধুর মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে রেখেছি। মেয়েটা দেখতে যেমন মাশাআল্লাহ তেমনি গুণবতী আর শিক্ষিত, স্মার্ট। আমি যে তোমার একমাত্র সন্তান। তুমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন পালন করে আমাকে মানুষ করছো, বিদেশে রেখে পড়াশোনা করিয়েছো। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আমি কখনোই তোমার কথার অবাধ্য হব না। তুমি যদি কোনো কন্যা ল্যাংড়া লুজার মেয়েকেও আমার কাছে এনে দাও, আমি হাসতে হাসতে তাকে গ্রহণ করে নিব। আমি কখনোই তাকে অ্যাভয়েড করব না। হ্যাঁ বাবা, এটা আমি খুব ভালো করে জানি। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল, তাই তো আমি আমার বন্ধুকে কথা দিতে পেরেছিলাম। যাই হোক, এ যুগের ছেলে মেয়ে বলে কথা। তাছাড়া আমি চাই তুমি বিয়ের আগে একবার তোমার জীবন সঙ্গে সরাসরি দেখা করে কথা বলে নাও। তাই আমি ঠিক করেছি আগামীকাল তুমি আমার সঙ্গে আমার বন্ধুর বাড়িতে যাবে এবং তার মেয়ের সঙ্গে দেখা করে কথা বলবে। কিন্তু আব্বু, আমি যে তোমাকে বললাম তুমি যেমন মেয়েকে আমার কাছে এনে দাও না কেন, আমি সেই মেয়েকে নিয়ে সংসার করব। আমি কোনো অভিযোগ করব না। কিন্তু তারপরও তুমি এইসব কথা কেন বলছো? আব্বু, আমি সব কথা শুনতে চাই না। না বাবা, এরকমটা বললে হবে না। আমি আমার বন্ধুকে বলে দিয়েছি আমি কাল তোমাকে নিয়ে তার মেয়ের সঙ্গে দেখা করতে যাব। আর তারপর তোমরা দুজনে সামনাসামনি বসে দুজনের সঙ্গে কথা বলে তারপরেই সিদ্ধান্ত নেব তোমরা বিয়েটা করবে কি করবে না। নিলয় তখন আর কোনো কথাই বলল না, কারণ সে তার বাবার একমাত্র ভদ্র ছেলে।
তার বাবা তাকে যা করতে বলবে সে তাই করবে। সে তার বাবার কথাতে মরতেও রাজি আছে। তাই পরের দিন সকাল হতে না হতেই নিলয় তার আব্বু রেডি হয়ে নিল রিহাদের বাড়িতে যাওয়ার জন্য। সকাল 10টা নাগাদ নিলয় আর তার আব্বু রিহাদের বাড়িতে চলে আসে। কলিং বেল চাপ দিতেই রাজ এসে দরজা খুলে দেয়। তাদের দুজনকেই দেখে বলে, আসসালামু আলাইকুম। আপনারা কারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। কোথা থেকে এসেছেন আর কার সঙ্গে দেখা করতে এসেছেন? তখনই নিলয়ের আব্বু নিজের পরিচয় দেয়। আর তখন রাজ তাদেরকে নিয়ে ড্রয়িং রুমের সোফাতে বসতে দেয় আর তারপরও আব্বুকে ডাকতে থাকে। বড় আব্বু, ও বড় আব্বু, কোথায় তুমি? দেখো, রিহা আপুর বিয়ের সম্বন্ধ নিয়ে কথা বলতে এসেছে। তুমি তাড়াতাড়ি ড্রয়িং রুমে আসো, ওনারা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ওনাদেরকে বসতে দাও, আমি একটা কাজ করছি, আর কাজটা শেষ করে এক্ষুনি আসছি। তার 5 মিনিট পর রিহার আব্বু সেখানে আসে আর তাদের দুই বন্ধু মিলে গল্প করতে থাকে। নিলয়কে রিহার আব্বুর বেশ পছন্দ হয়েছে, তাই তিনি রিহার আম্মুকে বলেন, রাহেলা, রিহাকে একবার এখানে নিয়ে আসো, ওনারা রিহার সঙ্গে দেখা করতে এসেছে। রিহার আম্মু তখন রিয়াকে ডাকতে চায় আর এদিকে রিহা তখন নিজের রুমে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলেন। তার আম্মুর ডাক শুনে উঠে বসে আর তার আম্মুকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে দেখতে চাও তো? আমি ঘুমাচ্ছিলাম, তাহলে আমাকে ঘুম থেকে ডেকে তুললে কেন? তোমাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? সারাদিন আমাকে বিরক্ত করাই একটা কাজ পেয়েছো? দেখ, তোকে বিরক্ত করার কোনো ইচ্ছে আমার নেই। আমি তোকে বিরক্ত করতে আসবো কেন? তোর আব্বু আমাকে বলল তোকে ডেকে নিয়ে যেতে। নিচে কে যেন তোর সঙ্গে দেখা করতে এসেছে, বলল তাড়াতাড়ি নিচে যেতে। আমার সঙ্গে দেখা করতে আসার মতো কেউ নেই, তুমি বলে দাও চলে যেতে। আমি এখন ঘুম থেকে উঠতে পারবো না। এসব কথা বলে কোনো লাভ হবে না। তোর আব্বু বলেছে ওনাদের সঙ্গে তোমাকে দেখা করতেই হবে, তাই কোনো কথা না বলে চুপচাপ আমার সঙ্গে চলে আসো। রিহা তখন তার আব্বুকে হাজারটা গালি দিতে দিতে বিছানা থেকে উঠে বসল আর তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে অপরিচিত দুজন লোককে দেখতে পেয়েছে। অনেকটা অবাক হয়ে তার আব্বুকে বলল, আব্বু, এই লোক দুটোকে, এদেরকে তো আমি এর আগে কখনো দেখিনি, তাহলে ওরা আমার সঙ্গে দেখা করতে আসলো কি করে? তোমাকে বলছিলাম না আমার বন্ধুর ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করছি? এই হলো আমার বন্ধু আর আমার বন্ধুর ছেলে, ওরা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আব্বু, আমার মনে হয় সত্যি সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমাকে আমি বললাম আমি কোনোভাবেই তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে পছন্দ করি আর তাকে বিয়ে করতে চাই। তারপরেও কেন তুমি এই ছেলেটাকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসলে? তুমি কি আমার কোনো কথাই শুনবে না নাকি? আমার কোনো কথার কোনো মূল্য তোমার কাছে নেই বলে তুমি কোনটা চাও? আমি নিজের ইচ্ছেগুলোকে বলিদান দেই যে তোমার ইচ্ছে পূরণ করি? এটা আমি কোনোদিনও করতে পারবো না। প্লিজ আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কথা রাখতে পারবো না। বন্ধু, এসব আমি কি শুনতেছি? তোমার মেয়ে এগুলো কি বলতেছে? তুমি কি আমার ছেলের ব্যাপারে তোমার মেয়েকে কোনো কিছু বলনি নাকি যে তোমার মেয়ে কোনো কিছুই জানে না? আমি আপনার ছেলের ব্যাপারে জানতে কোনো আগ্রহী নই। আমি অন্য একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। এখানে আপনার ছেলে যদি মুকেশ আম্বানিও হয়, তারপরও আমি দ্বিতীয়বার ভেবে দেখবো না। আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যেতে পারেন, আমি আপনার ছেলেকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এখন চুপচাপ নিজের ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান, এটাই আপনার জন্য সবচাইতে ভালো হবে। এরপর আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আশা করি আপনি ভদ্রলোক, ভদ্রতার পরিচয় দিবেন। রিহার এমন কর্মকাণ্ডে উপস্থিত সবাই অনেকটা হতভম্ব হয়ে গেছে। রিহার আব্বু রিহাকে এতটা ভালোবাসে, রিহার কোনো আত্মার কোনোদিন অপূর্ণ রাখে না। আর সেই রিহাই কিনা তার বাবার মুখের উপর কথা বলছে আর তার বাবাকে অপমান করছে। এগুলো রিহার বাবা আর সহ্য করতে না পেরে তখনই হার্ট অ্যাটাক করে বসে। আর বাড়ির সবাই তখন রিহার বাবাকে নিয়েই হসপিটালে চলে যায়। অপরদিকে নিলয় তার আব্বুকে বলতে থাকে, এই লোকটা তোমার কেমন বন্ধু? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি তার মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করলে, আর সেখানে তার মেয়ে কিনা তার মুখের উপর এতগুলো কথা বলে দিল, আর সেই লোকটা কত সুন্দর করে হার্ট অ্যাটাকের নাটক করলো। দেখো, আমার কিন্তু এগুলো একদমই ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি করে আমার জন্য বিয়ের সম্বন্ধ করো, আমি বিয়ে করতে চাই। দেখো বাবা, একদম ওলা হয়েও না। দেখো, বাংলাদেশের মেয়ের কিন্তু অভাব পড়েনি। আমি তোমার জন্য কিছুদিনের মধ্যেই মেয়ে দেখে বিয়ে সম্বন্ধ
করেছি, তুমি কোনো চিন্তা করো না। আসলে মেয়েটা অনেক অহংকারী, মেয়েটার সঙ্গে কথা বলে আমি সেটা বুঝতে পেরেছি। যদি আগেই মেয়েটার সঙ্গে কথা বলতাম তা মেয়েটার সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ করতাম না, আর এভাবে অপমানিত হতাম না। তবে কি তুমি কোনো চিন্তা করো না। দেখো, আমি এত কথা শুনতে চাই না। আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাই। এখন তুমি কিভাবে আমার বিয়ে করার বা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো কথাই শুনতে চাই না। এই বলে নিলয় তার আব্বু রিহাদের বাড়ি থেকে বের হয়ে নিজেদের বাড়িতে চলে যায়। আর এদিকে হসপিটালে ট্রিটমেন্ট চলতে থাকে। ডাক্তার রিয়ার আব্বুকে হার্টের কিছু পরীক্ষা করতে দেয়। আর পরীক্ষাগুলো করানো হলেই রাজের আব্বু রিপোর্টগুলো নিয়েই ডাক্তারের কাছে যায়। তারপর যা বললে ওটা শোনার জন্য উপস্থিত কেউই প্রস্তুত ছিল না। দেখুন, আপনার ভাইয়ের হার্টের অবস্থা একদমই ভালো নয়। তাছাড়া ওনার শারীরিক স্বাস্থ্য খুব একটা ভালো নয়। আমার মনে হয় ইদানিং উনি অনেক দুশ্চিন্তাগ্রস্ত আছেন। আপনারা ওনার কথা মতন চলুন। আর আমার মনে হয় উনি বেশি দিন বাঁচবেন না। ওনার কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে। এসব কি বলছেন আপনি ডাক্তার? আমার ভাইয়ের কিছু হতে পারে না। আপনি আমার ভাইয়ের পরীক্ষাগুলো আর একবার করে দেখুন। আপনার রিপোর্ট হয়তো ভুল এসেছে। দেখুন, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। আর আমি টেস্টগুলো অনেক ভালো করে দেখেছি, কোনো ভুল কথা বলছি না। আপনার ভাইয়ের কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে, আর হার্টের অবস্থাও ভালো নয়। উনি বেশি হলে 2 মাস বেঁচে থাকবেন, এরপর আর উনি পৃথিবীতে থাকবেন না। আমি এই কথা বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় আপনাদের মেশিনের সমস্যা আছে। আমি অন্য হসপিটালে নিয়ে যাব, আর সেখানে আমি আমার ভাইয়ের পরীক্ষা নিরীক্ষা করাবো। আমার ভাইয়ের এরকম কিছু হতেই পারে না। দেখুন, আপনার যা ইচ্ছা আপনি তাই করাতে পারেন, কিন্তু রিপোর্ট একদম ঠিক আছে। আর আমাদের মেশিনেও কোনো সমস্যা নেই। আমরা যা বলছি একদম সত্য কথা বলছি। তাছাড়া আমরা আপনাকে মিথ্যা কথা কেন বলতে যাব? আপনাকে মিথ্যা কথা বলে কি আমাদের আরও কোনো লাভ আছে? আমাদের তো কোনো লাভ নেই। তাহলে আপনাকে মিথ্যা কথা কেন বলতে যাব? আপনি নিজেই বলেন। ডাক্তারের কথা শুনে রাজের আপু কান্না করতে করতে এটা দেখে রাজ তার আব্বুর পাশে এসে দাঁড়ায় আর তার আব্বুর কাঁধে হাত রেখে বলতে থাকে, আব্বু চিন্তা করো না, আল্লাহর ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হবে। আমরা তো আল্লাহর উপর গিয়ে কোনো কিছু করতে পারবো না। বাবা, এটা মেনে নিতে পারছি না। তুমি জানো, আমার জন্মের পর থেকে আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। আমার ভাই আমার জন্য কত কষ্ট করেছে, আর এখন কিনা সেই ভাই আমাকে ছেড়ে চলে যাবে। এটা আমি মেনে নিতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও, কিন্তু তার বিনিময়ে আমার ভাইকে রেখে যাও। আমার ভাইকে ছাড়া আমি 1 সেকেন্ডের পৃথিবীতে থাকতে চাই না। প্লিজ তুমি নিজেকে শান্ত করো, এরকম করো না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন ভাইজানকে বাঁচিয়ে রাখে। নামাজ পড়ো, আর নামাজে আল্লাহর কাছে এটাই চাও, আল্লাহ কখনোই কাউকে নিরাশ করে না। দেখো। অতপর আরও 3 দিন চলে গেল। 3 দিন পর রিহার আব্বুকে হসপিটাল থেকে রিলিজ করা হলো আর তারপর বাসায় নিয়ে আসা হলো। আর এদিকে রিহা 2 দিন তার আব্বুর সঙ্গে দেখা করতে গেলেও রাহেলা বেগম একটাবারও নিজের স্বামীর সঙ্গে দেখা করতে হসপিটালে যাননি। তিনি এক আকাশ সমান অভিমান নিয়েই বাড়িতে বসে আছেন। বাড়িতে আসা মাত্রই তিনি রাজের আব্বুকে উদ্দেশ্য করে বলতে থাকেন, তোমার জন্য সব কিছু হয়েছে, আর যদি তুমি না থাকতে তাহলে এইসব কিছুই হতো না। আমার স্বামী একদম ভালো থাকতো আর সুস্থ থাকতো। তুমি ইচ্ছে করে আমার স্বামীকে সব সময় প্যারাই রাখো, আর সেই জন্যই আজ আমার স্বামীর সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। ভাবি, এখানে আমার দোষ তুমি কোথায় খুঁজে পাচ্ছ? আমি এখানে কি করলাম? বাড়িতে যখন মেহমান এসেছিল আর ভাইয়ের সঙ্গে কথা বলছিল, তখন তো আমি বাড়িতেই ছিলাম না। আমি তো অফিসের কাছে ব্যস্ত ছিলাম। তাহলে তুমি এখানে আমার দোষ কোথায় পাচ্ছ? তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? আমি সব কিছুই বুঝতে পারি। এসব কিছুর পেছনে তোমার হাত আছে। যেখানে তোমরা সবাই জানতে আমার মেয়ের অন্য একটা ছেলেকে পছন্দ করে, সেখানে কেন আমার মেয়ের জন্য তোমরা সম্বন্ধ আনতে গেলে? তখন রাজের বাবা রিহার আম্মুকে বুঝিয়ে কিছু বলতে গেলেন, কিন্তু রিহার আম্মু কোনো কথাই শুনলেন না। উল্টে তিনি রাজের আব্বুর সঙ্গে ঝগড়া বেঁধে দিলেন। রাজের আব্বু তখন আর রিহার আম্মুর সঙ্গে কোনো কথা না বলেই নিজের রুমে চলে যান, কারণ তিনি খুব ভালো করে জানেন এখন রিয়ার আম্মুর কথা শুনে বলতে গেলেই 5টা কথা শুনতে হবে, তার সাথে বরং চুপ থাকাই উত্তম। তাছাড়া রিহার আম্মুর সঙ্গে কথা বলে একদমই অনর্থক। এই মহিলা শুধু ঝগড়াই করতে জানে। এখন ঝগড়া করার মতো কোনো মন মানসিকতা আর রাজের আব্বুর নেই, কারণ তিনি একমাত্র ভাইকে হারাতে বসেছেন। এই মুহূর্তে ভাইয়ের চাইতে ইম্পর্টেন্ট তার কাছে আর
কোনো কিছুই নেই। অপরদিকে 2 দিন পর রিহার আব্বু মোটামুটি সুস্থ হয়। তখন রিহার আম্মু রিহাকে নিজের রুমে ডেকে নেন আর বলেন, রিয়া, আমি তোমার বাবা, আমি তোমার জন্য সব কিছুই করতে পারি। তুমি তো আমাকে বলছিলে তুমি অন্য একটা ছেলেকে পছন্দ করো। তুমি কোন ছেলেকে পছন্দ করো সেটা আমার কাছে বলো। তুমি যেই ছেলেকে পছন্দ করো আমি তোমাকে তার হাতে তুলে দেব। যেন আমার সময় খুব একটা নেই, আমি বেঁচে থাকতে থাকতেই তোমার একটা ব্যবস্থা করে যেতে চাই। বাবা, তুমি সত্যি আমাকে ভালোবাসো আর আমার কথা রাখো, তাহলে আমি তোমাকে বলতে পারি আমি কাকে পছন্দ করি আর কাকে ভালোবাসি। এই কথা বলে রিহা তার বাবাকে সমস্ত ঘটনা আর সব কথা খুলে বলে। সবকিছু শুনে রিহার আব্বু তাকে বলে, এসব তুমি কি বলছো মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রাজ তোমার ছোট ভাই, সে আমার আপন ভাইয়ের ছেলে। তাছাড়া সে তোমার সাথে 3 বছরের ছোট। তুমি এসব কথা ভাবছো কি করে? আমি কোনো কিছু জানি না আপু, আমি তাকে ভালোবাসি। তাকে দেখলে আমার মনের ভেতর কেমন যেন একটা ফিলিংস চলে আসে, তাকে কাছে পেতে ইচ্ছে করে। আমি রাজকে যদি বিয়ে করতে না পারি তাহলে পৃথিবীর কোনো ছেলেকে আমার শরীরে স্পর্শ করতে দিব না, কারণ আমি আমার সতীত্ব আর বাকি সব কিছু রাজকে দিয়ে দিয়েছি। এখন শুধু আমার দেহটাই পড়ে আছে। চুপ করো তুমি, এগুলো আমি আর শুনতে পারছি না। তোমার যদি রাজকে বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে আমি তাই করব, কিন্তু তারপরও তুমি ভালো থাকো, কারণ তুমি তো আমার মেয়ে। তুমি আমার কথা না মানলেও তোমাকে তো আমার কথা মানতেই হবে। অতঃপর রিহার আব্বু রাজের আব্বুকে নিজের রুমে ডেকে নেন আর সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে রাজের আব্বু রিহার আব্বুকে বলেন, ভাইয়া, আমার কোনো আপত্তি নেই, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। কারণ আমার বাবা মায়ের পর তুমি আমার ভালো মন্দের চিন্তা করে এসেছো। আমি খুব ভালো করে জানি তুমি যাই সিদ্ধান্ত নাও সেটা আমার জন্য ভালোই হবে। আর তোমার সিদ্ধান্ত যদি আমার খারাপও লাগে তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তোমার বিশ্বাস আর ভরসা দুটোই করি। তোমার কথাতে আমি আমার নিজের জীবনে সব কিছু বিসর্জন দিতেও রাজি আছি। তুমি যা বলবে তাই হবে। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কারণ তুই আমার ভাই। কিন্তু রাজ আর রাজের আম্মু এই ব্যাপারে রাজি হবে? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। তাছাড়া রাজ এখনো অনেক ছোট, সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। এইসব ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে নেব। আর রাজের আম্মুর ব্যাপারে ও তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমার বউ কখনোই আমার উপরে কথা বলবে না। তুমি তো খুব ভালো করে জানো আমার বউ কতটা বাধ্য। অতঃপর 2 ভাই মিলে রিহা আর রাজের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর কিছুদিনের মধ্যে তারা শুভ কাজটা সেরে ফেলে। আজ ছিল রিয়া আর রাজের বিয়ে। দুজনের বিয়ে খুব সাধারণভাবেই হয়। যেহেতু তারা এই বিষয়টা পাবলিক করতে চায় না, তাই তারা ঘরোয়াভাবেই কাজী ডেকে এনে রাজ আর রিহার বিয়ের আয়োজন করে। তাদের খুব কাছের আত্মীয় স্বজনকে শুধু দাওয়াত দেওয়া হয়েছে, অন্য কাউকে দাওয়াত দেওয়া হয়নি। এটা থেকে রিহার মন একটু ব্যথিত হয়েছে। সে তার বাবাকে বলে, আব্বু, তুমি মনে হয় এই বিষয়টা ঠিকভাবে মেনে নিতে পারোনি, তাই না? না মামুনি, সেরকম কিছুই নয়। তুমি আমার একমাত্র মেয়ে। তোমার জীবনের কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখিনি। আর তুমি আমার কাছে এই ছোট্ট একটা জিনিস চেয়েছো, এটা আমি তোমাকে দিতে পারবো না? তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। তুমি যদি আমার জীবনটা চাও তাহলেও আমি তোমার জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে রাজি আছি। আমার কত ইচ্ছে ছিল মহা ধুমধাম এর সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু তুমি আমার বিয়েটা তো ছোট্ট করে আয়োজন করে দিচ্ছ কেন বলো তো? দেখো, আমি শুধু মান সম্মানের কথা চিন্তা করছি। আমাদের আত্মীয় স্বজন যারা, তারা তো আমাদেরকে ছোট করে কথা বলবে না। যারা বাইরের মানুষ তারা তো অবশ্যই আমাদেরকে ছোট করে কথা বলতে ছাড়বে না। তাই তারা যাতে তোমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে না পারে, তাই আমি এই বিষয়টাকে গোপনে রাখতে চাই। দেখো, একজন যদি তোমার আড়ালে তোমাকে কথা বলে তাহলে সেটা তোমার গায়ে লাগবে না, কিন্তু কেউ একজন যদি তোমার সামনে তোমাকে একটা কথা বলে তাহলে সেটা অবশ্যই তোমার গায়ে লাগবে। তাই আমি চাই কেউ তোমার সমালোচনা করলে দূরে থেকে করুক, যেন কেউ তোমার সামনে থেকে তোমার সমালোচনা করতে না পারে। এরপর রিহা আর কোনো কথাই বলে না। এদিকে দেখতে দেখতে বিয়ের সব কাজ শেষ হয়ে গেল, কিন্তু রাজ কোনোভাবেই এগুলো মেনে নিতে চাইছিল না। সে বারবার তার ফ্যামিলির মানুষ সহ সবাইকে নিষেধ করেছিল এটা না করতে। সবাইকে এই বিয়েটা আটকানোর জন্য অনেক রিকোয়েস্টও করেছিল, কিন্তু কেউ তার কোনো কথাই শুনল না। দেখো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আসলে আমার কাছে ভাইয়ের আগে আর কোনো কিছুই নেই। আমার ভাই ছোটবেলা থেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আর তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। সে তোমাকে চেয়েছে, তাই আমি আর তাকে ফেরাতে পারলাম না।
তুমি আমাকে ক্ষমা করে দিও। হয়তো এটাই তোমার আর আমার ভাগ্যে লেখা ছিল। এই কথা বলে রাজের আব্বু নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করেই কান্না করতে থাকে। আসলে তিনিও এটা চাননি, কিন্তু কি করবেন, ভাইয়ের অনুরোধ বলে কথা তিনি এটা ফেলতে পারবেন না। যেভাবেই হোক তাকে এটা রাখতেই হবে। যাই হোক, এদিকে বিয়েটা হয়ে গেলে অবশেষে রাজকে কবুল বলতেই হলো, কারণ তার সঙ্গে আর কোনো পথ খোলা ছিল না। এদিকে রাজের রুমটা আজ মোটামুটি ভাবে সাজানো হয়েছে। যেহেতু এই বিয়েতে ফ্যামিলির কারণে তেমন কোনো মত নেই, রাজ নিজের রুমে সেই ব্যালকনিতে গিয়ে বসে আছে। তার কোনো কিছুই ভালো লাগছে না, চুপচাপ বসে আছে। আর এদিকে তখনই রুমে আসে রিহা। রুমে এসে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। এর এদিকে দরজা বন্ধ করার আওয়াজ রাজ পেয়ে রাজ পেছনে ফিরে তাকায়। রিহাকে দেখতে পেয়ে সে দৌড় দিয়ে রিহার পা জড়িয়ে ধরে বলতে থাকে, আপু প্লিজ, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। তুমি এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে চলে যাও। আমি তোমার সঙ্গে থাকতে চাই না, প্লিজ। তুমি কেন বিয়ে করেছো আমাকে? তোকে আমি আমার করে পাবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তুই আমার সাথে উল্টাপাল্টা কিছু করিস না। এমনিতে আমার মাথা মেজাজ কোনোটাই ঠিক না। অনেক ইচ্ছে ছিল মহা ধুমধাম করে আমার বিয়ে হবে, কিন্তু কোনোটাই তো হলো না। তাই তোকে রিকোয়েস্ট করে বলছি, এমন কিছু করিস না যাতে আমার মেজাজ খারাপ হয়। আপু, তুমি তো আমার পুরো জীবনটাই নষ্ট করে দিচ্ছ। তুমি কেন করছো আমার সাথে এরকমটা? আমি সমাজে মুখ দেখাবো কি করে? সবাই বলবে আমি নিজের স্বার্থের জন্য নিজের বোনকেই বিয়ে করেছি। তুমি আমাকে এত বড় অপমানের ভাগিদার করো না প্লিজ। এটাকে যদি তোর অপমান মনে হয়, তাহলে আমি তোকে বলবো আমি আমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চাই না, আর আমি আমার ভালোবাসার ভাগ কখনো কাউকে দিতে পারবোও না। তাই এটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তোকে আমার সঙ্গে অন্য কারোর হতে দিতে আমি কোনো দিনই পারবো না। তাই তোকে নিজের করে নিয়েছি, যাতে আমার এই ভালোবাসার ভাগ কখনো কাউকে দিতে না পারি। রাজ অনেক রিকোয়েস্ট করে। রিহা যেন রাজের রুম থেকে বের হয়ে রিহার নিজের রুমে চলে যায়, কিন্তু রিহা রাজের কোনো কথাই শুনল না। সে রাজের পাঞ্জাবির কলার টেনে ধরে এনে বিছানার উপর বসায়। তারপর ড্রেসিং টেবিলের উপরে রাখা দুধের গ্লাসটা রাজের দিকে এগিয়ে ধরে আর বলে, এই দেখ, এত কথা বলিস না, চুপচাপ এই দুধের গ্লাসটা নিয়ে খেয়ে নে, আর তারপর চল। আজ তোকে নিজের করে পেয়ে গেছি, সেটা যেভাবেই হোক। আজ তোর সঙ্গে ইচ্ছা মতো রাতে T20 খেলবো। না, আমি এটা খাবো না। তুমি মনে হয় এটার সঙ্গে উল্টাপাল্টা কিছু মিশিয়ে এনেছো। এটা খেলে তারপর তুমি আবার ওই দিনের মতো আমার সঙ্গে উল্টাপাল্টা কাজ শুরু করে দেবে। তাই তুমি যাই বলো আর যাই কিছু করো, আমি এটা কোনোভাবেই খাবো না। রাজ এমন কথা শুনে রিহার মেজাজ অনেক গরম হয়ে যায়। তাই সে ঠাস করে রাজের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, দেখ, একদম আমার মেজাজ গরম করিস না। তোকে তো বললাম এটা খেয়ে নে, এর মধ্যে খারাপ কিছু নেই। তাছাড়া আমি তোকে ভালোবাসি, আমি খারাপ কিছু তোকে কেন খাওয়াতে যাব? এদিকে ফর্সা গায়ের রং রাজের থাপ্পড় খেয়ে গালটা একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। আর এদিকে রাজ রিহাকে অনেকটাই ভয় পায়। তাই সে আর কোনো কথা না বলে চুপচাপ ঠক ঠক করে ক্লাসের সবটা দুধ খেয়ে নিল। আর তারপর বলল, আপু, আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাবো প্লিজ। এবার আর তুমি আমাকে কোনো বিরক্ত করো না প্লিজ। আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। বললাম তো তোকে আজ সারা রাত তোর সঙ্গে T20 ফাইনাল ম্যাচ খেলবো। তাহলে তুই এত কথা কেন বলছিস বলতো? কোনো কথা বলবি না, মুখ বন্ধ রাখ। কিন্তু এদিকে রাজ রিয়াকে ভয় পেয়ে একদম কান্না করা শুরু করে দিয়েছে। সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছে না। তার খুব ভয় লাগছে রিহা যদি সত্যি সত্যি তার সঙ্গে খারাপ কিছু করে। তাছাড়া সে আরও একটা বিষয় ভেবে খুব কান্না করছে, কারণ রিহা সেদিন তার সঙ্গে যা করেছিল আজ যদি আবার সেই একই কাজ করে। অপরদিকে রাজের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে রিহা আজকে তাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়। তারপর সেদিনের মতোই রাজের বুকের উপর উঠে পড়ে। আর এটা দেখে রাজের বুক ধক 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 করতে থাকে, কারণ রাজ কিছুটা আন্দাজ করতে পারে তার সঙ্গে কি হতে চলেছে। তাই সে আবার রিয়াকে রিকোয়েস্ট করে বলতে থাকে, প্লিজ আপু, তুমি আমার উপর থেকে নেমে যাও। আমার সঙ্গে আর ওগুলো করো না যেগুলো সেদিন করেছিলে। কিন্তু রিহা তার কোনো কথা না শুনেই তার ঠোঁট দুটোর উপর আক্রমণ করে। আর তারপর রাজের পুরো শরীরেই হাত দিতে শুরু করে। এভাবে চলতে থাকে প্রায় আধ ঘন্টা ধরে। রাজ নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। আর এদিকে রিহাও তাকে 1 সেকেন্ডের জন্য ছাড় দিচ্ছে না। সারা শরীরে ভালোবাসার আলিঙ্গন করছে, কখনো ঠোঁটে, কখনো গালে, কখনো গলায়, আর কখনো ঘাড়ে, কখনো বা শরীরের বিভিন্ন জায়গায়।
এরপর রাত যখন পুরোদমে উত্তেজিত হয়ে পড়ে তখনই রিহা নিজের মনস্কামনা পূর্ণ করে। এভাবে প্রায় 1 ঘন্টার মতো চলে যায়। 1 ঘন্টা পর রিহা রাজকে ছেড়ে দেয় আর বলতে থাকে, দেখ, এখন আর আমার সঙ্গে এগুলো করিস না। এখন থেকে ফাইনালি তুই আমার হয়ে গেছিস। যাই কিছু করিস না কেন তুই নিজেকে কিন্তু কোনোভাবেই আমার থেকে দূরে রাখতে পারবি না। দিন শেষে তোকে আমার কাছেই ফিরতে হবে। তাই এখন আর এমন করিস না আমার সঙ্গে। বল, আমার কাছে থাকবি, ছেড়ে যাবি না আমাকে? ছেড়ে আর যাব কোথায়? তুমি তো আমাকে দূরে যেতে দেবেই না, তাহলে আমি যাব কি করে? তাছাড়া একটা কথা বলি, আজ কিন্তু আমারও ভালো লেগেছে। সত্যি বলছিস? তাহলে চল আরেক রাউন্ড খেলি। না, আজ আর নয়। এখন থেকে তো আমরা একসাথে থাকবো, তাহলে তো প্রতিদিনই খেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল ঘুমিয়ে পড়ি। এই বলে রাজ আর রিহা দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আর এইভাবে শুরু হলো তাদের দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো প্রেমের গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন।